29 অক্টোবর রূপান্তর কামির ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়েছিল আর অভিযুক্তের সঙ্গে সম্পর্ক ছিল রূপান্তর কামির এমনটাও অনুমান করা হচ্ছিল। আর তারই পাশাপাশি কি কারণে খুন, লাগাতার টাকা চাওয়ায় খুন বলেও অনুমান করছিলেন তদন্তকারীরা। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে আনিস রয়েছে আমার সঙ্গে। আনিস উদ্দিন, উস্তিতে রূপান্তরকামী খুনে গ্রেপ্তার, কিভাবে অভিযুক্ত কোথা থেকে গ্রেপ্তার হলো, কিভাবে তাকে জালে পাওয়া গেল? একেবারে দেখো, যেভাবে উস্তির তালা গ্রামে গত 29 অক্টোবর একজন রূপান্তরকারীর গলা কাটা দেহ উদ্ধার হয় এবং এরপরে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দের নির্দেশে এসডিপিও ডায়মন্ড হারবার, সিআই মগরাহাট এবং উস্তি থানার পুলিশ যৌথভাবে এই ঘটনার তদন্ত শুরু করে। মূলত যে রাস্তার যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজকে কিন্তু খতিয়ে দেখা হয় এবং সেখানে দেখা যায় যে একটি অটোতে করে প্রথমে এই রূপান্তরকামী এবং তার সঙ্গে কেউ গিয়েছিলেন এবং সেই সূত্র ধরে কি জানা যায় যে এলাকার কুখ্যাত দুষ্কৃতী কামাল উদ্দিন হালদার ওরফে বাবু, তিনি এই ঘটনার সাথে যুক্ত। এরপরেই পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে এবং বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল এই অভিযুক্ত। পুলিশ জানতে পারেই বাবু একেবারেই যে প্রথমে আজমের এবং সেখান থেকে দিল্লি পালিয়ে যায়, সেখান থেকে উস্তি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং যেটা জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে, মূলত ওই যে রূপান্তরকারী তার সাথে কামাল উদ্দিন হালদার অর্থাৎ অভিযুক্ত ব্যক্তির সম্পর্ক ছিল এবং তার থেকে একাধিকবার টাকা নিয়েছে এবং সেই টাকা চাওয়াতেই তার উপর আক্রোশ তৈরি হয় এবং সেই আক্রোশ থেকেই এই খুন করা হয়েছে। এমনকি এই যে কুখ্যাত দুষ্কৃতী কামাল উদ্দিন হালদারের আগেও তার নামে আর্মস অ্যাক্টে মামলা রয়েছে, এমনকি এতটাই বিকৃত মস্তিষ্কের ছিল যে তার স্ত্রীকেও পর্যন্ত তিনি বড় ব্যবসা করাতেন, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা রয়েছে। এই ঘটনায় গোটা বিষয় খতিয়ে দেখছেন পুলিশ। ফাইনালি আমাদের টিম দিল্লির মালবিয়ানগর থানা থেকে ওকে অ্যারেস্ট করে। আমরা ওকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসি, পরে কোর্ট থেকেও আমরা ওকে পুলিশ রিমান্ডে পাই। আলিয়াস সোনু হালদার, এর সঙ্গে একটা বহুদিন থেকে বন্ধুত্বের এবং শারীরিক সম্পর্ক, ইন্টিমেসি একটা ছিল এই অভিযুক্তের। বিভিন্নভাবে সেটাকে কাজে লাগিয়ে এই অভিযুক্ত অনেকগুলো ধাপে ধাপে বেশ কিছু টাকা এর কাছ থেকে, এই মৃতের কাছ থেকে নিয়েছে এবং পরবর্তীকালে টাকাটা দিতে অস্বীকার করে। ন্যাচারালি এর মধ্যে একটা ক্ষোভের উৎপত্তি ঘটে। অফেন্ডিং উইপন যেটা, সেই ড্যাগারটাকেও আমরা সিজ করেছি পুলিশ রিমান্ড পিরিয়ডে। তিহার খাটা খুনের আসামি জালে কলকাতায়। হ্যাঁ, কলকাতায় নাম ভারিয়ে বাইক ট্যাক্সি ড্রাইভার সেজে গা ঢাকা রিপন স্ট্রিট থেকে ধৃত মোহাম্মদ সোহরাব। আরো ডিটেল আপডেট নেব এই বিষয়ে। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, তিহার খাটা খুনের আসামি জালে কলকাতায়, কিভাবে কোথা থেকে মোহাম্মদ সোহরাবকে গ্রেপ্তার করা হলো, কি ঘটেছিল গোটাটা জানতে চাইবো। দেখো, জুলাই মাসের শুরুর দিকে তিহার জেল থেকে প্যারোলে দুদিনের জন্য মুক্তি পেয়েছিলেন বা ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন মোহাম্মদ সোহরাব নামে সাজাপ্রাপ্ত খুনের আসামি। লখনৌর গ্যাংস্টার মোহাম্মদ সোহরাবের বিরুদ্ধে প্রায় 20টির বেশি অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকা বা তথ্য প্রমাণ রয়েছে এবং জেলও খেটেছে বিভিন্ন মামলাতে এবং 6টির বেশি খুনের মামলা তার বিরুদ্ধে রয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 2011 সালে নয়াদিল্লিতে একটি নামি দামি জুয়েলারি বা সোনার দোকানে লুটের ঘটনা, সেখানে 1 কোটি টাকার উপর জুয়েলারি লুট করা। শুধু তাই নয়, 1 ঘন্টার মধ্যে সোনার দোকান মালিক সহ 2 কর্মীকে খুন করেছিলেন। সেই ঘটনায় সাজাপ্রাপ্ত ছিলেন এই মোহাম্মদ সোহরাব। জুলাই মাসে স্ত্রী অসুস্থ বলে প্যারোলে দুদিনের ছুটি নিয়ে তিনি লখনৌতে গিয়েছিলেন, এমনটা কিন্তু দিল্লি পুলিশের দাবি এবং তারপর থেকে সে তিহার জেলে ফিরে আসেনি, তারপর থেকে পলাতক ছিল। এরপরই উত্তরপ্রদেশ এসটিএফকে বিষয়টি জানানো হয়। আমরা দেখেছি দিল্লি পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে তারা বিশেষ সূত্র মারফত খবর পেয়ে বা তারা টিপ অফ পেয়েছিলেন যে কলকাতায় গা ঢাকা দিয়েছেন এই মোহাম্মদ সোহরাব। আজকে সকালে দিল্লি পুলিশের স্পেশাল টিম তারা কলকাতায় এসে উপস্থিত হয় এবং দুপুরবেলা ঠিক 2:30 পৌনে 3টে নাগাদ রিপন স্ট্রিট, পার্কস্ট্রিট থানা এলাকার রিপন স্ট্রিট থেকে এই মোহাম্মদ সোহরাবকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল টিম। তোমাকে জানিয়ে রাখবো যে বেশ কয়েক মাস ধরে কলকাতায় আশ্রয় নিয়েছিলেন এই মোহাম্মদ সোহরাব। নাম ভারিয়ে বা নাম বদলে প্রথমে কলকাতায় আসার পর পার্কস্ট্রিট থানা এলাকার গোলতলা এবং পরবর্তী সময়ে সেখান থেকে যে উঠে যায় তপসি এলাকায় সে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। এই তথ্য এখনো পর্যন্ত উঠে এসছে, তবে সমস্তটা এই মুহূর্তে এক্সামিন পর্যায়ে রয়েছে বা তদন্তের পর্যায়ে রয়েছে এবং কলকাতায় আসার পর অ্যাপ বাইকের ড্রাইভার হিসেবে সে কাজ করছিল, সেক্ষেত্রে অন্য একজন অ্যাপ বাইক কলকাতা ও দিল্লি পুলিশের যৌথ অভিযানে জালে। এদিকে জাল পাসপোর্ট নিয়ে গ্রেপ্তার
আফগান নাগরিকের কাছে ভারতের পাসপোর্ট। ধৃতের বিরুদ্ধে আফগানিস্তানে লুকআউট নোটিশ। ভুয়ো নথি দিয়ে ভারতের পাসপোর্ট বানানোর অভিযোগ। কি অভিযোগ, কতদিন ধরে এখানে বসবাস করছিল, আরো বিস্তারিত জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, জাল পাসপোর্ট নিয়ে ধৃত আফগান নাগরিক, কতদিন ধরে সে বসবাস করছিল, কিভাবে? একে তো ধৃতের বিরুদ্ধে আফগানিস্তানে লুকআউট নোটিশ রয়েছে, ভুয়ো নথি দিয়ে ভারতের পাসপোর্ট বানানোর অভিযোগও রয়েছে। একেবারে দেখো, গতকাল যখন আমাদের দমদম এয়ারপোর্ট বা আমাদের ইন্টারন্যাশনাল দমদম এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর যাওয়ার জন্য নাসির খান, যার আফগানিস্তানের নাম ছিল নাসির খান, সে যখন দমদম এয়ারপোর্টে যান এবং ইমিগ্রেশন দপ্তর, অভিবাসন দপ্তর যখন চেকিং চলছিল, সেই সময় এই নাসির খানকে প্রথম পাকড়াও করা হয়, কারণ তার বিরুদ্ধে আফগানিস্তানের লুকআউট নোটিশ জারি করা ছিল। এবং একই সঙ্গে সে আফগানিস্তান থেকে বা কাবুল হয়ে কলকাতায় আসেন, কলকাতায় এসে বউবাজার এলাকায় দীর্ঘদিন ধরে ছিলেন। এবং শুধু তাই নয়, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে কলকাতায় থাকাকালীন এই আফগানিস্তানের নাগরিক নাসির খান, তিনি কিন্তু নাম বদলে ফেলেছিলেন এবং ভারতীয় নাগরিকত্বের পরিচয় বাবদ ভুয়ো সমস্ত কিছু ডকুমেন্টস তৈরি করে ফেলেছিলেন। সেক্ষেত্রে ওয়াসিম আহমেদ নাম নিয়ে তিনি সমস্ত ভারতীয় পরিচয়পত্রের মধ্যে পাসপোর্টও তিনি ইস্যু করেছিলেন, সেগুলো ভুয়ো বলে দাবি করা হচ্ছে পুলিশের তরফে। এবং গতকাল যখন এই নাসির ওরফে ওয়াবেদ যখন কুয়ালালামপুর যাচ্ছিলেন, সেই সময় অভিবাসন দপ্তরের চেকিংয়ে তাকে ধরা হয় এবং তারপরেই এয়ারপোর্ট পুলিশ অথরিটিকে তাকে তুলে দেওয়া হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ব্যারাকপুর আদালতে। আর সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় কল ডিটেলসে নজর রাখা হচ্ছে। 3 ধৃতের কল ডিটেলস তদন্তকারীদের হাতে ইতিমধ্যেই রয়েছে। অপহরণ, খুনের আগে পরে ভিডিওর সঙ্গে কাদের ফোনে কথা হয়েছিল, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে, অভিজিৎ জানাতে পারবে আরো ডিটেল। অভিজিৎ, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এবার যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেই 3 জনের কল ডিটেলস তদন্তকারীদের হাতে রয়েছে। এখনো পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি কি আপডেট পাওয়া যাচ্ছে? সোনিয়া, এই কল ডিটেলস অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে, কারণ এই যে কল ডিটেলসের মাধ্যমে যে 3 জন এখনো পর্যন্ত ধৃত, অর্থাৎ তুফান থাপা, সজল এবং গাড়ির চালক রাজু ঢালি, এই 3 জনের কল ডিটেলসই তদন্তকারীদের হাতে পৌঁছে গেছে। এবং অপহরণ, খুনের আগে এবং পরে ভিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে ফোনে কথা হয়েছিল এই 3 জনের। এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রধান যে অভিযুক্ত তুফান এবং সজল, তাদের সঙ্গে বারবার করে কথা হয়েছিল ভিডিও প্রশান্ত বর্মনের। তুলনামূলক কম কথা হয়েছিল গাড়ির চালক যে রাজু ঢালি, তার সঙ্গে অনেকটা কম কথা হয়েছিল। তবে এই 3 ধৃতেরই মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা করা হয় এবং এই ফরেনসিক পরীক্ষা করার পরই 2-1 দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে এবং এই রিপোর্ট পেলেই কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। রিপোর্ট পেলেই কিন্তু এই তদন্তের গতি প্রকৃতি আরও পরিবর্তিত হবে এবং আরও ত্বরান্বিত হবে। এবং বাকি এই কল ডিটেলস থেকে আরও যেটা দেখা গেছে, আরও দুজনকে চিহ্নিত করা হয়েছে, সেই 2 জনের খোঁজেও পুলিশ তল্লাশি চালাচ্ছে। ফলে বলাই যেতে পারে সাঁড়াশি চাপ, এবং সেই সাঁড়াশি চাপেই এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ক্ষেত্রে ভিডিও প্রশান্ত বর্মন আরও চাপে পড়ে গেছে। একেবারে অভিজিৎ, এবং 2-1 দিনের মধ্যে রিপোর্ট পেলে পদক্ষেপ।